সচিবালয়ে গত রাতে ভয়াবহ আগুন লাগছে মধ্যরাতে। এই ভিডিও যখন রেকর্ড করা হয় তখন এলজিআরডির ৭ম তলা এবং ৮ম তলায় রোডস অ্যান্ড হাইওয়েজের যে মন্ত্রণালয় সেইখানে আগুন লাগছে। মাঝখানে একজন দমকল কর্মীকে ট্রাক চাপা দিছে, মারা গেছে শুনলাম। ঠিক কেন লাগলো এটা বলা মুশকিল। আগুনের দুর্ঘটনা অনেক উন্নত দেশেও হয়, কিন্তু সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় এইভাবে ভয়াবহ আগুন লাগার ঘটনা কোনো সাধারণ ঘটনা না। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। আমরা নজরে রাখতেছি কোনো ভিন্ন উদ্দেশ্য নিয়ে আগুন লাগানো হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। কী কী ক্ষতিগ্রস্ত হয়েছে সেইটা দেখা, বিশেষ কইরা অর্থ পাচার বা দুর্নীতির ফাইল বা বিডিআর হত্যাকাণ্ড সংক্রান্ত ফাইলগুলা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা আমরা জানতে পারবো। সাধারণত সকল গুরুত্বপূর্ণ নথির একাধিক কপি থাকে। অনেকে মনে করতেছেন যে সচিবালয়ে আগুন লাগায় সব নথি নষ্ট করে দেওয়া যাবে, তা সম্ভবত ঠিক না, সম্ভাবনা কম। আমি সরকারকে দ্রুততার সাথে জাতিকে জানাইতে বলবো কী কী নথি ক্ষতিগ্রস্ত হয়েছে, কী কী নথি পুনরুদ্ধার করা যাবে, কী কী নথি একেবারেই পুনরুদ্ধার করা যাবে না, কত সম্পদের ক্ষতি হয়েছে, এটা নিয়ে একটা সুস্পষ্ট ঘোষণা জাতিকে দিতে হবে খুব শীঘ্রই। হাসিনার দোসরদেরকে সচিবালয়ে ভালো ভালো পোস্টে রাখলে এরকম আগুন লাগবেই। 2 দিন পর প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে আগুন লাগবে না তার কোনো নিশ্চয়তা নাই। যাই হোক, আসেন আজকার আলাপে আসি। এই নিউজটা দেখছেন আপনারা সকলে যে বঞ্চিত 764 কর্মকর্তাকে ভূতাপেক্ষা পদোন্নতি দিচ্ছে সরকার। 119 জনকে সচিব, 41 জনকে গ্রেড 1 মানে সচিবের সমান বেতন গ্রেড, 528 জনকে অতিরিক্ত সচিব, 72 জনকে যুগ্ম সচিব এবং 4 জনকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হবে। এবং এই ভূতাপেক্ষা পদোন্নতি এটা বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক এবং পেনশন বাবদ এককালীন 42 কোটি টাকা এবং পরবর্তীকালে পেনশন বাবদ বার্ষিক 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। প্রত্যেক বছর 13 কোটি টাকা করে বরাদ্দ লাগবে অ্যাডিশনাল। এই সময় তো 42 কোটি লাগবেই, এরপরে প্রত্যেক বছর 13 কোটি টাকা এগুলোকে পাওয়ার জন্য লাগবে। এই সরকারকে যে কি করা দরকার মাঝে মাঝে বুঝতে পারি না। মাঝে মাঝে কথা বলেও আমাদের সাথে, শোনেও কথা। এই যে বিডিআর কমিশন নিয়ে রিকমেন্ডেশন চাইছিল, দিছিলাম, শুনছে, কিন্তু এইটা যে করলেন প্রশাসন নিয়ে আলাপ করেছিলেন কারোর সাথে, কারণ মতামত নিছিলেন? নেন নাই, আমি শিওর। মতামত নেওয়াটা এই কারণে জরুরি না যে আমারে বা কাউরে গুরুত্ব দিতে হবে, জি না। কারণটা হচ্ছে আপনারা তো সামলাইতে পারেন না, পারতেছেন না। এই দেখেন, আজ এই আন্দোলন করে তো কাল আরেকজন আন্দোলন করে, পাল্লায় যেমন ব্যাং মাপা যায় না, ঠিক তেমনি আপনি আমলাগেরে সামলাইতে পারতেছেন না। পারতেছেন না কারণ কেমনে সামলাইতে হবে এটাই জানেন না আপনারা। আমি বঞ্চিত, এটা তো কোনো কোয়ালিফিকেশন হইতে পারে না। কোন আক্কেলে আপনারা এইসব আমলাদের এই সমস্ত দাবি মানতেছেন? কোন আক্কেলে এই দুঃসময়ে আপনি 42 কোটি টাকার বরাদ্দ দিতেছেন এইগুলোর জন্যে? এই আমলাতন্ত্রের কোনো নৈতিক অধিকার আছে বিপ্লবোত্তর সরকারের কাছে কিছু চাওয়ার? বিন্দুমাত্র অধিকার নাই। এই কথা বলতে পারেন না কেন আপনারা? এই ব্যুরোক্রেসি হাসিনার টিকায় রাখছে না? হাসিনার নির্বাচন এরা করছে না? 2014 নির্বাচন, 2018 নির্বাচন, এমনকি 2024 নির্বাচনে যারা ডিসি ছিল, যারা ইউএনও ছিল, যারা এসপি ছিল, তারা আছে না? পুরা ব্যুরোক্রেসিরা পাশায় লাথি দিয়ে বের করে দিলে কি সমস্যা হইতো? কিছু হইতো না। আওয়ামী লীগের আন্দোলনে জনতার মঞ্চ কইরা মহিউদ্দিন খান আলমগীরের নেতৃত্বে নামে আসছিল না আমলারা, করেছিল না জনতার মঞ্চ। কামটা ভালো হয়েছিল না খারাপ হয়েছিল সেটা ভিন্ন আলাপ, কিন্তু নাম ছিল তো আওয়ামী লীগের লোকেরা। এই যে আমলারা বঞ্চিত বঞ্চিত করিচ্ছে, এর নাম ছিল বঞ্চিত। গল্প নিয়ে আসিছেন এখন, তাই না? সেজন্য আপনাদের কম্পেনসেট করতে হবে। ভালো আবদার তো। এই হাসিনার আমলে গুম হয়েছে কতজন, জেলে পড়ছে কতজন, আয়না ঘরে ছিল কতজন, পঙ্গু হয়েছে কতজন, বাড়িঘর গেছে কতজনের, সম্পদ গেছে কতজনের, জীবন গেছে কতজনের, দেশ ছাড়া হয়েছে কতজন আমার মতো। কারে কম্পেনসেট করছেন? এদের কম্পেনসেশন কে করবে? কোন আক্কেলে কম্পেনসেশন চাইতেছেন আপনারা? আর কোন আক্কেলে প্রফেসর ইউনূসের সরকার দিতেছে এই টাকা? শহীদ পরিবারকে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিতে পারে নাই, আহতদের সুচিকিৎসা করতে পারে নাই, পুনর্বাসন তো দূরের কথা। আর এই আমলাদের টাকা দিতেছেন 42 কোটি টাকা। টাকা কি খোলাম কুচি? এই আমলার আবার নিতেছে হ্যাংলার মতো। লজ্জাও লাগে না আপনাকে? চিনেছেন সারা জীবন ঘুষের টাকা গোনা, আর লোভ ছাড়া তো কোনো বৈশিষ্ট্য নাই রে ভাই আপনাদের। কোন সরকারি কর্মচারীদের যদি সত্যিই কম্পেনসেট করতে হয় তাইলে সেটা সামরিক বাহিনীকে করতে হবে। সামরিক বাহিনীর নির্যাতিত, বঞ্চিত, চাকরিচ্যুত অফিসার সৈনিকেরা এই লড়াইয়ে ছিল, ভূমিকা রাখছে যে যার অবস্থানে থেকে। এরাই গুম হয়েছে, এরাই চাকরিচ্যুত হয়েছে, এরাই দেশ ছাড়া হয়েছে। একজন আমলা গুম হয়েছে, একজন আমলা জেলে গেছে,
একজন আমলার চাকরি গেছে। এরা দেশে বিদেশে থেকে বিরচিত ভূমিকা রাখছে। শুধু তারাই না, তাদের পরিবার নিয়ে ডিএইচএস মিছিল করেছে, সাবেক আর্মি চিফ সহ সিনিয়র অফিসাররা প্রকাশ্যে মিটিং করেছে, বিবৃতি দিছে, সমাবেশ করছে। দেখেন ইকবাল করিম ভুইয়া কি কইতেছেন। 4ই আগস্টের কথা এটা। দেশের নীতি নির্ধারকরা যদি বিবেক বুদ্ধি ও হৃদয়হীন হয়ে না পড়তেন, তাহলে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড়, করুণ ও মর্মান্তিক এই হত্যাকাণ্ড সমূহের ঘটনাগুলো ঘটত না। সুস্থ মস্তিষ্কের কোনো বিবেকবান মানুষের পক্ষে দেশে এমন একটা যুদ্ধ পরিস্থিতি মেনে নেওয়া সম্ভব না। আমরা নিজেরা নিজেদের সাথে যুদ্ধ করতে পারি না। আমাদের দেশটাকে, এই প্রিয় রাজধানী ঢাকা ও জেলা শহরগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত করতে দিতে পারি না। তাই আজ এখানে দাঁড়িয়ে ব্যর্থহীন ভাষায় বলছি, ইনশাল্লাহ তা আমরা করতে দেব না। সকল শ্রেণী ও পেশার মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে শান্তি প্রচেষ্টায় সচেষ্ট থাকবে। এই জনপ্রিয় সাবেক সেনা প্রধানকে আমাদের সবার কৃতজ্ঞতা জানানো উচিত। উনি সাহসের সাথে দাঁড়ানোর জন্য এই পরদিন সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকেরা ছাত্র জনতার উপরে গুলি চালাইতে অস্বীকার করে। পরদিন যদি গুলি চলতো, জেনারেল ইকবাল করিম ভুইয়া কয়েকজন সিনিয়র অফিসারদের নিয়ে আর্মি কনভয়ের সামনে দাঁড়াইতেন। এই পরিকল্পনা ওনাদের ছিল। আমি 4 তারিখ রাতে এটা জানাইছিলাম প্রফেসর ইউনুসকে, যে স্যার কালকে আর্মি গুলি চালাইতে পারবে না, জেনারেল ভুইয়া সর্বশক্তি দিয়ে ঠেকাই দিবেন। এটা প্রফেসর ইউনুস জানতেন। অথচ এই বীরকে আমরা সামান্যতম সম্মান জানাইলাম না। সামরিক বাহিনীর অফিসার যারা বঞ্চিত হয়েছে, নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের কাউকে অ্যাকনলেজ করলাম না, কাউরে না। প্রফেসর ইউনুসের টাইম হয় সোহেল তাজরের ডাইকা কথা বলার, টাইম হয় না জেনারেল ইকবাল করিম ভুইয়াকে ডাইকা ওনারা ধন্যবাদ দেওয়ার, টাইম হয় না। টাইম হয় না বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা অফিসারদের প্রতিবাদ করার জন্য চাকরি গেছিল তাদেরকে ডাইকা এনা কথা বলার। ইকবাল করিম ভুইয়ার সার্ভিস, ওনার